আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। আজকে এসএসসি লাস্ট শর্ট রিভিশন ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি মাহমুদ খালিদ, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগে অন্য একটা ক্লাসে আমরা যেখানে বাক্য নিয়ে কথা বলছিলাম, সেখানে কিন্তু আমরা বাক্যের শ্রেণী বিভাগের মধ্যে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ সম্পর্কে খুব সংক্ষেপে একটু ধারণা নিয়েছিলাম। এই ক্লাসটাতে আমরা বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ সম্পর্কে বিস্তারিত পড়ব, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য সম্পর্কে জানব এবং সবশেষে এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তর কিভাবে করতে হয়, অর্থাৎ বাক্যের রূপান্তরের প্রসেসটা কি, কিভাবে করতে হয়, কিভাবে করলে তোমার ভুল হবে না, বেশি বেশি সঠিক করতে পারবা, সেটা নিয়ে আমরা এই ক্লাসটাতে কথা বলতে চেষ্টা করব। আসলে আমরা ক্লাসে প্রবেশ করি। এই পর্যন্ত আমরা আগের ক্লাসটা থেকে জানি যে বাক্য প্রধানত তিন প্রকার: সরল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য। এই জটিল বাক্যের আরেকটা নাম হচ্ছে মিশ্র বাক্য। হ্যাঁ, মিশ্র বাক্য আরেকটা হচ্ছে যৌগিক বাক্য, যেটাকে ইংরেজিতে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই জিনিসটার ইকুইভ্যালেন্ট। এখন আসলে আমরা নেক্সটে যাই। আমরা একটু ঝালাই করে নিই আমরা আগের ক্লাসটাতে কি পড়েছিলাম এবং আরো কিছু কনসেপচুয়ালি আমরা একটু স্ট্রং হয়ে নিয়ে আসো। আমি পড়াশোনা শেষ করেই খেলতে যাব। তোমাদের যাদের মনে আছে যে সমাপিকা ক্রিয়া কি এবং অসমাপিকা ক্রিয়া কি, এর মধ্যে আমি পড়াশোনা শেষ করে, এই যে এই করে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং যাব, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবং তুমি জানো একটি সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, একটি সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, কিন্তু একটি সরল বাক্যে প্রয়োজনে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। এটার আমি উদাহরণ দিয়েছিলাম এরকম যে আজ সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা করে হেঁটে এসে নিচে ব্রেকফাস্ট করে উপরে এসে তারপর আবার 6 নাম্বারটা ক্লাস নিচ্ছি। দেখো আমি কিন্তু 7টা ক্রিয়াপদ তোমাকে বললাম, এর মধ্যে 6টা ক্রিয়াপদ কিন্তু অসমাপিকা এবং নিচ্ছি এই লাস্টের এই ক্রিয়াপদটা হচ্ছে সমাপিকা। এত কিছু বললাম, তারপরও কিন্তু এটা একটা সরল বাক্য। জটিল বাক্য দেখো, জটিল বাক্য কি? যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব। যখন তখন মানে সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত যদি থাকে তখন সেটা অবশ্যই জটিল বাক্য। আর একটা কি? যখন আমার পড়াশোনা শেষ হবে, তার মানে এটা কি? এটা একটা আশ্রিত খণ্ডবাক্য। আমি খেলতে যাব, এটা কি? এটা একটা পূর্ণাঙ্গ খণ্ডবাক্য বা মূল খণ্ডবাক্য বা মূল বাক্যাংশ, এভাবে বলতে পারো। তাহলে যদি দেখো এখানে কি জটিল বাক্যের উদাহরণ কেন? কারণ এখানে সাপেক্ষ যোজক আছে। সাপেক্ষ যোজক কি? যখন তখন। লাস্টেরটা আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব। আমি পড়াশোনা শেষ করব, পূর্ণাঙ্গ বাক্য না? ইয়েস। তারপর খেলতে যাব, এটাও পূর্ণাঙ্গ বাক্য না? দুইটা পূর্ণাঙ্গ বাক্য, মাঝখানে তারপর এই যোজক দ্বারা যুক্ত হলো, তাহলে এটা একটা যৌগিক বাক্য। তাহলে দেখো একই কথা আমি ঘুরায় ফিরায় বলতেছি। আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, একটা অসমাপিকা ক্রিয়া যোগ দিচ্ছে, তারপরে কি? যখন আমার পড়াশোনা শেষ হবে তখন, যখন তখন মানে সাপেক্ষ যোজকের মাধ্যমে এখানে জোড়া দেওয়া হচ্ছে। আর লাস্টলি আমরা কি দেখলাম? আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব। এখানে কি ঘটলো? দুইটা আলাদা আলাদা বাক্যাংশ কিন্তু আমরা এখানে পাইছি, দুইটাই কিন্তু প্রধান বাক্যাংশ। তাইলে এখানে এটা কি? এটা একটা যৌগিক বাক্য। নেক্সটে যাই। এখন গঠন অনুসারে আমরা একটু বিস্তারিত এখন আলোচনা করব। দেখো, পাখিগুলা নীল আকাশে উঠছে, তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। দেখো এখানে কি একটা সমাপিকা ক্রিয়া? দেখো এখানে ক্রিয়া একটা আর এখানে ক্রিয়া দুইটা, কিন্তু সমাপিকা শুধু এইটা। তাহলে এটা সাধারণভাবেই এটা সরল বাক্য। সরল বাক্যে কখনো কখনো ক্রিয়া থাকে না, মানে সরল বাক্য কখনো কখনো অক্রিয় হতে পারে। সরল বাক্য কখনো অক্রিয় হতে পারে। অক্রিয় মানে কি? যে বাক্যের ক্রিয়া নাই, যে বাক্যের ক্রিয়া অনুপস্থিত আছে। আমরা 3 ভাই বোন, এটার মানে হচ্ছে আমরা হই 3 ভাই বোন বা আমরা 3জন ভাই বোন হই। এই যে হই যে ক্রিয়াপদটা, এই ক্রিয়াপদটা বাক্যের মধ্যে উপস্থিত নাই, এজন্য আমরা এই বাক্যটাকে বলি হচ্ছে অক্রিয় বাক্য। আবার বাক্যের মাঝে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হতে পারে। এটা আমি তোমাকে একটু আগেই বললাম যে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হেঁটে অফিসে আসলাম। এই 5টার মধ্যে একটা হচ্ছে যে আসলাম বা এসে ক্লাস নিচ্ছি। 6টার মধ্যে একটা হচ্ছে নিচ্ছি, এটা শুধু সমাপিকা। আসলাম, হলাম বা হচ্ছে খাইলাম, হাঁটলাম, এই সবগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। বা হেঁটে, খাইলাম হাঁটলাম না, হেঁটে। জটিল বাক্য দেখো, জটিল বাক্য কি? যে সে, যারা তারা, যিনি তিনি, যারা তারা, যা তা, যখন তখন, যেভাবে সেভাবে, যদি তবে, যদিও তবু, যেহেতু সেহেতু, যত তত, যেটুকু সেটুকু, যেমন তেমন, যখন তখন, এই সব কিছু হচ্ছে কি?
সাপেক্ষ যোজক, মানে একটার উপরে আরেকটা নির্ভরশীল, একটার সাপেক্ষে আর একটা ঘটনা ঘটে। কেমন? যে ছেলেটি এখানে এসেছিল, যে সে, বুঝলা? আবার দেখো, যদি তুমি যাও তবে তার দেখা পাবে, যদি তবে, যখন বৃষ্টি নামলো তখন, যখন তখন আমরা ছাতা খুলে হাঁটতে শুরু করলাম। তাহলে এটা কি একটা আরেকটার উপরে সাপেক্ষ সম্পর্কের উপরে এই প্রধান বাক্যের অধীনে এটা একটা আরেকটা খণ্ডবাক্য, অধীন খণ্ডবাক্য। যৌগিক বাক্য জিনিসটা অনেক সোজা, যে দুই বা তার চাইতে বেশি স্বাধীন বাক্য, একদম পূর্ণাঙ্গ স্বাধীন বাক্য, সে কি যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটা বাক্যে পরিণত হচ্ছে। এই যোজকগুলো কি হতে পারে? এবং, ও, আর, অথবা, বা, কিংবা, অথচ, আর কি, সেজন্য, ফলে, এই টাইপের, বা অতএব, অতএব এখানে লেখা আছে, অতএব, এই টাইপের জিনিসগুলো হচ্ছে কি করবে? এই ধরনের যোজকের মাধ্যমে যৌগিক বাক্য গঠিত হবে। আমরা দেখি, হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে। এই যে হামিদ বই পড়ছে, সীমা রান্না করছে, দুইটা পূর্ণাঙ্গ বাক্য আর এই যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একত্র হলো, তাহলে এটাকে আমরা বলবো একটা যৌগিক বাক্য। একই রকম ভাবে এই জিনিসটার দিকে একটু খেয়াল রেখো, কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, এইসব জ্যোতি চিহ্নও কিন্তু এখানে যোজকের কাজ করতে পারে। কেমন? সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, মানে হচ্ছে সে ঘর মুছলো, তারপর পড়তে বসলো, সে পড়তে বসলো। তাহলে দেখো, কমা দিয়ে দিয়েও কিন্তু এখানে যৌগিক বাক্য বানানো হয়েছে দুইটা, তারপরে তারপর লেখা হয়েছে। আবার একই রকম ভাবে অন্ধকার হয়ে এসেছে, এটা হচ্ছে ড্যাশ হবে। হ্যাঁ, কোথায় কি ড্যাশ? এই যে ড্যাশটা এখানে, এখানে আসলে আমাদের টাইপ করার সময় ড্যাশটা হয় নাই, ড্যাশ কিন্তু এত ছোট না, এটা হচ্ছে হাইফেন। ড্যাশটা হচ্ছে দুইটা হাইফেন বা তিনটা হাইফেনের মতো লম্বা। এটা হবে অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরাও মুখ ভার করে রইল। অন্ধকার হয়ে এসেছে, এটা একটা বাক্য, বন্ধুরাও মুখ ভার করে রইল আর একটা বাক্য, ড্যাশের মাধ্যমে যুক্ত করা হয়েছে। সো দিস ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা দেখো, তোমরা চেষ্টা করেছো কিন্তু আশানুরূপ ফল পাওনি, তোমরা চেষ্টা করেছো কিন্তু আশানুরূপ ফল পাও না, এইটাই একটা যৌগিক বাক্য। তারপর আবার বলতেছে এতে দোষের কিছু নাই, তাহলে আরো একটা বাক্য যোগ হয়েছে, তাহলে এটা অবশ্যই একটা যৌগিক বাক্য। যৌগিক বাক্যের বাক্যাংশগুলোর প্রত্যেকটি স্বাধীন, অর্থ প্রকাশ করতে অন্য অংশের উপরে নির্ভরশীল নয়, কিন্তু জটিল বাক্যের অধীন খণ্ডবাক্য প্রধান বাক্যের উপরে নির্ভরশীল থাকে। দেখো তো, এই যে আমরা এখানে দেখলাম, যদি তুমি যাও, এর অর্থের জন্য কার উপর লাগবে? এই কথাটা যদি না বলি তাহলে এর কিচ্ছু বোঝা যাবে না। যদি তুমি যাও, এই কথার মানে কি? কোনো মানে নেই। কিন্তু তুমি এটা একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, হামিদ বই পড়ছে, বুঝতেছো না? সে ঘর ঝাড় দিল, বুঝতেছো? অন্ধকার হয়ে এসেছে, বুঝতেছো? হ্যাঁ, কারণ যৌগিক বাক্যের প্রত্যেকটা অংশ হচ্ছে স্বাধীন, প্রত্যেকের নিজস্ব অর্থ প্রকাশের ক্ষমতা আছে, কিন্তু সেটা জটিল বাক্যের কিন্তু আবার নেই। এখন আসো আমরা বাক্যের রূপান্তর দেখব। বাক্যের রূপান্তর কেমন হতে পারে? সরল, মিশ্র, যৌগিক। মিশ্র মানে আর কি জটিল, হ্যাঁ, বা জটিল আমি লিখে দিলাম। এখন তাহলে কি 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 রূপান্তর হতে পারে আসো আমরা একটু দেখি। হ্যাঁ, রূপান্তর হতে পারে সরল থেকে জটিল হতে পারে, জটিল থেকে সরল হতে পারে, জটিল থেকে যৌগিক হতে পারে, যৌগিক থেকে জটিল হতে পারে, যৌগিক থেকে সরল হতে পারে, সরল থেকে যৌগিক হতে পারে। তোমার পরীক্ষায় এই প্রশ্নটা চলে আসবে, এমন ট্রিকি একটা প্রশ্ন, তুমি বুঝবাই না, তোমাকে বলবে কয় ধরনের বাক্য রূপান্তর হতে পারে, মানে সরল, জটিল এবং যৌগিকের মধ্যে কয় ধরনের বাক্য রূপান্তর হতে পারে। তুমি দেখবা যে তিনটা আছে, তাহলে তিনটার মধ্যে 3 বার করে 9 বার, না 9 বার কিন্তু না ভাইয়া, বাক্য রূপান্তর এদের মধ্যে হতে পারে হচ্ছে 6 বার, কারণ নিজের সাথে তো আর নিজের রূপান্তর হবে না, এই জন্য এটা হচ্ছে 6 বার। ওকে, এখন আমি তোমাকে আরো একটা জিনিস একটু দেখাই দিই। এই যে মনে করো হচ্ছে কি, অস্তিবাচক বাক্য, নেতিবাচক বাক্য, এগুলোর মধ্যে কিন্তু আবার অনেক বেশি বার হতে পারে, অনেক কমপ্লেক্স হবে, তাও আমি তোমাকে একটু দেখাই। অস্তিবাচক, নেতিবাচক, আর কি, প্রশ্নবোধক, অনুজ্ঞাবাচক, অনুজ্ঞা, হ্যাঁ, অনুজ্ঞা, আর হচ্ছে বিস্ময়সূচক। এটাতে কি হতে পারে? 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর এটার ভিতরে এটা, এটার ভিতরে এটা, কোনটাকে আমি বাদ বাদ ফেলছি? দেখো স্টার হইছে, হয় নাই। এখন দেখো, এই যে আমরা এখন বের করতে পারছি, দেখো কি রকম, 1 2 3 4 হইছে না 4, আচ্ছা 5 6 7 8, এই যে 8টা আর 8টার দ্বিগুণ, কারণ এখান থেকে এখানেও যাইতে পারে, এখান থেকে এখানেও আসতে পারে, তাহলে এটা হতে পারে হচ্ছে 16 রকম। এটা পরীক্ষায় আসবে না, এটা যেহেতু অনেক কমপ্লেক্স, এটা দিবে না, কিন্তু এইটা তোমাকে খুব সহজেই কিন্তু দিয়ে ফেলতে পারে। এখন আসল আসল কথায় নি, বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে সরল, জটিল বা যৌগিক বাক্যের যে রূপান্তর, সেটা হচ্ছে এই ধরনের বাক্যগুলোর রূপান্তরের আসল কথা। মূল কথাটা হচ্ছে অর্থ কিন্তু তোমাকে অপরিবর্তিত রাখতে হবে, তুমি অর্থ পরিবর্তন করে যদি ফেলো তাহলে কিন্তু ভাইয়া মুশকিল। দেখো, সরল থেকে জটিলে আমরা কিভাবে রূপান্তর করতে পারি, আসো আগে আমি তোমাকে দেখাই, তারপরে। দুর্জন লোক পরিত্যাজ্য, কেমন বাক্য? সরল বাক্য।
আর জটিল বাক্যে কি থাকে? সাপেক্ষ সর্বনাম। তুমি এটার মধ্যে একটা সাপেক্ষ সর্বনাম আনো তো। তুমি বলো যে লোক দুর্জন সে পরিত্যাজ্য, বা যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। পারবে না বলতে? আবার একই রকম ভাবে তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, সাপেক্ষ সর্বনাম আনো। যেহেতু তুমি চেষ্টা করনি সেহেতু তুমি ব্যর্থ হয়েছো, যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো, বা যেহেতু তুমি চেষ্টা করনি সেহেতু তুমি ব্যর্থ হয়েছো। আশা করি জিনিসটা বুঝলাম। পরেরটা দেখো, জটিল থেকে আবার সরলে। আমরা একটা দেখলাম, এখন এটা আবার উল্টো দিকে দেখো। জটিল দেয়া আছে, যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। তাহলে তুমি বলবা যে পরিশ্রমী মানুষেরাই জীবনে সফল হয়। সোজা আলাপ। যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো। সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো। সরল বাক্যে কি? একটা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া আর একটা কর্তা। তাহলে সে আর সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো। তাহলে যখন থেকে তখন থেকে এইগুলা কি ছিল? সাপেক্ষ যোজক। তো সাপেক্ষ যোজকটা থাকে জটিলে, আর সরল বাক্যে কি থাকে? একটা সমাপিকা ক্রিয়া আর একটা ক্রিয়া, একটা কর্তা। এখন আমরা সরল থেকে যৌগিকে যাব, যৌগিক থেকে সরলে যাব। তুমি চেষ্টা না করাই ব্যর্থ হয়েছো। তুমি চেষ্টা করনি তাই তুমি ব্যর্থ হয়েছো। কোনো দেখো সাপেক্ষ সর্বনাম নাই, কিন্তু দুইটা বাক্য হইছে। তুমি চেষ্টা করনি পূর্ণাঙ্গ বাক্য না, ব্যর্থ হয়েছো পূর্ণাঙ্গ বাক্য না। তাহলে যৌগিক বাক্যের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পেরেছি। যৌগিক বাক্যের ক্রাইটেরিয়া আমাদের কিন্তু ফুলফিল হয়েছে। তারপরে দেখো, ভিক্ষুক খেয়ে টাকা দাও। এটা যদি আমরা জটিল করতাম তাহলে বলতাম যে ভিক্ষুক তাকে টাকা দাও, মানে যে এসে যে তাকে। এখন তুমি বলো যে কিছু লোক ভিক্ষা করে ওদেরকে টাকা দাও। এখন বলো যে ভাই এটা তো আপনি অনেক কিছু চেঞ্জ করে ফেলেন। হ্যাঁ, তোমাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে। কেন করতে হবে? কারণ প্রয়োজন অনুসারে। অর্থ তো তুমি বদলাইতে পারবে না। তাহলে ভিক্ষুক, তো তুমি বলো যে হচ্ছে যারা ভিক্ষুক তাদেরকে টাকা দাও। হবে এটা? হবে না। কারণ এই যে যারা তারা, এটা কোথায় থাকে? এটা সাপেক্ষ যোজক। আর সাপেক্ষ যোজক হচ্ছে জটিল বাক্যের বৈশিষ্ট্য। তাই তোমাকে এই ভিক্ষুকটাকে ভাঙতে হবে, যে যারা ভিক্ষা করে তাদেরকে টাকা দাও। কিন্তু এভাবে কিন্তু বলা যাবে না যে যারা ভিক্ষা করে তাদেরকে টাকা দাও। তুমি বলবে যে কিছু লোক আছে যারা ভিক্ষা করে তাদেরকে টাকা দাও। আমরা এখানে আরেকটু, আমি তোমাকে নিয়ম কানুন সহ একটু দেখাতে চেষ্টা করি। যৌগিক বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকে, অন্যদিকে সরল বাক্যে থাকে একটা সমাপিকা ক্রিয়া। তাই যৌগিক বাক্য থেকে সরল বাক্যে যখন তুমি রূপান্তরিত হবা তখন কিন্তু মাঝখানের যে সমাপিকা ক্রিয়া সেটা অসমাপিকা বানাই দিতে হবে। একদম সহজ কাজ। সে এখানে এলো এবং সব কথা খুলে বলল। এখন মাঝখানের সমাপিকা ক্রিয়া কি? যে এলো। তুমি বলো সে এখানে এসে সব কথা খুলে বলল। সে এখানে এসে সব কথা খুলে বলল। নেক্সট, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। এখন তুমি বলো লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, কিন্তুটা তাইলে বাদ। লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, আলাপ শেষ। আবার দেখো জটিল থেকে এখন আমরা যৌগিকে যাব। জটিলে কি থাকে? জটিলে দুইটা সাপেক্ষ যোজক থাকে, মানে একটা সাপেক্ষ যোজক থাকে, একটা সাপেক্ষে আরেকটা। এখন সাপেক্ষ যোজক বাদ দিয়ে তোমাকে যৌগিকে যে কি করতে হবে? যৌগিকে যে তোমাকে যৌগিকের জন্য উপযোগী একটা যোজক দিতে হবে। দেখো, যখন বিপদ আসে তখন দুঃখ আসে। কি হবে? তুমি বলবা বিপদ এবং দুঃখ একই সাথে আসে, বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে। এটা যদি আমরা সরল বাক্যে যাইতাম তখন বলতাম যে নিয়মিত সাঁতার কাটলে স্বাস্থ্য ভালো থাকে। তুমি বলো নিয়মিত সাঁতার কাটো তাহলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে। নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। বা বলতে পারো যে তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। এই যোজকটাও তুমি চাইলে দিতে পারো। এখন আসলে যৌগিক থেকে জটিলে কিভাবে যাইতে হয়। যৌগিক বাক্য থেকে জটিলে রূপান্তর করার সময় যৌগিক বাক্যের যে যোজক এটা প্রথমেই বাদ দিবা। তারপর তুমি ঢুকাই দিবা কি? তুমি একটা জটিল বাক্যের যোজক, মানে সাপেক্ষ যোজক, যেটা এরকম একটা সাপেক্ষ যোজক দিবা। আর একটা বাক্যাংশ যেটা তোমার মনে হবে যে এটা একটু কম জোর, সেটাকে তুমি একটু অধীন খণ্ড বাক্যে প্রদান করবা। এখন তুমি এমন করো না যে মনে করো হচ্ছে ব্যাপারটা এরকম ছিল যে তুমি হচ্ছে পরিশ্রম করো তাই সফলতা অর্জন করবা। এখন তুমি জটিল করার সময় এরকম ভুলেও করে ফেলো না যে তুমি সফলতা অর্জন করছো তাই পরিশ্রম করো। উল্টাই দিও না আর কি। সম্পর্কটা যেমন ছিল, কার উপরে কে নির্ভরশীল ছিল এটা একটু মেনটেন করতে চেষ্টা করো। ছেলেটির বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান। তুমি বলো যে যদিও ছেলেটির বয়স অল্প তবুও ছেলেটি বুদ্ধিমান। ডান। দেখো, দোষ করেছো অতএব শাস্তি পাবে। এখন এই জিনিসটাকে আমরা বললাম যে যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। কিন্তু তুমি যদি এটা করার সময় এরকম করে ফেলো যে যেহেতু শাস্তি পেয়েছো তাই দোষ করো, এরকম বললে কিন্তু হবে না। তাই একটু লজিকটা একটু মাথায় রেখো। এই যে এখন না তুমি দেখতেছো যে এই সিরিয়ালে ছিল এটা আগে ছিল, দোষ আগে ছিল শাস্তি পরে ছিল, দোষ আগে আসছে শাস্তি পরে আসছে, এরকম নাও হতে পারে। যদি মনে করো এটা সরল থেকে দিত, শাস্তি পাবে কারণ তুমি দোষ করেছো, শাস্তি পাবে কারণ তুমি দোষ করেছো। এটা সরল থেকে না, যৌগিক থেকে আসছে। দেখো, শাস্তি পাবে কারণ তুমি দোষ করেছো। এখন তুমি যদি লেখো
যেহেতু শাস্তি পাবে তাই দোষ করো, হবে? হবে না। তাই এটার দিকে একটু লজিকটা খেয়ালে রেখো, অর্থ পরিবর্তন করে ফেলা যাবে না। আসো আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করে দেখি পারছি কিনা। পাখিগুলো নীল আকাশে উঠছে, গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি কি? পাখিগুলো নীল আকাশে উঠছে, দেখো পাখিগুলো একটাই উদ্দেশ্য, উড়ছে, একটাই সমাপিকা ক্রিয়া, তাহলে এটা একটা সরল বাক্য। আচ্ছা আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাই, হ্যাঁ? মাঝে মধ্যে দেখবা এই যে মিশ্র, যেহেতু 3 প্রকার অপশন তো 4টা দিতে হয়, মিশ্র আর জটিল এই দুইটা মাঝে মাঝে একই সময় অপশন থাকে। তো মিশ্র আর জটিল মানে একই কথা, তো কখনো এই দুইটা অপশনে দেখলে এই দুইটার কেউই উত্তর হবে না, এটা একটু খেয়াল রাখবা, বাকি দুইটা কনসিডার করে দেখবা। গঠন বৈশিষ্ট্য অনুসারে বাংলা বাক্যকে কয় ভাগে? 3 ভাগে, এটা আমরা অলরেডি দেখছি, আমি আর না কথা বলি 3 ভাগ। তুমি চেষ্টা না করাই ব্যর্থ হয়েছো, এটি কোন প্রকার বাক্য? দেখো এটা একদম সরল বাক্য। যৌগিক যদি হতো তাহলে কি বলতাম? তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো। জটিলে কি বলতাম? যেহেতু তুমি চেষ্টা করনি তাই, বা সেহেতু তুমি ব্যর্থ হয়েছো। আর এটা হচ্ছে সরল বাক্য, যেহেতু এই যে তুমি, এটা হচ্ছে একটা উদ্দেশ্য, ব্যর্থ হয়েছো, এই হয়েছোটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। আর এই যে করাই, এটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া, তাহলে সমাপিকা একটাই যেহেতু, তাহলে এটা হচ্ছে একটা সরল বাক্য। সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে? আমি বলছি সরল বাক্য অনেক সময় অক্রিয় হতে পারে। অক্রিয় বাক্যে কি অনুপস্থিত থাকে বলতো? অক্রিয় বাক্যের বিধেয়তে, অক্রিয় বাক্যের বিধেয়তে ক্রিয়াপদ থাকে না। সব সময় না কিন্তু, মানে এটা যে সবসময় সরল বাক্য যে অক্রিয় হবে এমন না, হতে পারে। তাহলে এটা কি থাকে না? ক্রিয়াপদ থাকে না। কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়? সাপেক্ষ যোজক তুমি এখানে দেখতেই পাচ্ছ, দেখো এখানে কিন্তু আর মিশ্র নাই, তার মানে এটা উত্তর হতে পারে। তাহলে কি? জটিল। এটা হচ্ছে জটিল বা মিশ্র যে বাক্য, সেটা সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়। সাপেক্ষ যোজক কারা? যে, সে, যেভাবে, সেভাবে, যখন, তখন, যিনি, তিনি, যারা, তারা, অথচ, যদিও, এরকম। আচ্ছা আচ্ছা, অথচ যদিও আমি বললাম, এটা হবে হচ্ছে যদিও তবুও, অথচ না, কিন্তু অথচ না। নিচের কোনটি সরল বাক্য? যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, যে, সে, তার মানে এটা একটা জটিল বা মিশ্র বাক্য। দোষ করেছো অতএব শাস্তি পাবে, যৌগিক বাক্য। বিপদ দুঃখ একসঙ্গে আসে, আচ্ছা বিপদ এবং, এটা অপশনটা একটু ভুল আছে, বিপদ ও দুঃখ একসঙ্গে আসে, এটা যৌগিক বাক্য। আর লাস্টে কি? সে এখানে এসে সব কথা খুলে বলল। সে, এটা কি? সেই উদ্দেশ্য, খুলে বলাই যে বলল, সমাপিকা ক্রিয়া, এসে অসমাপিকা ক্রিয়া, তাহলে পূর্ণাঙ্গ ভাবে এটা হচ্ছে আমাদের একটা অসমাপিকা ক্রিয়া আছে, একটা সমাপিকা ক্রিয়া আছে, একটা উদ্দেশ্য আছে। অসমাপিকা ক্রিয়া নিয়ে কোনো আলাপ নাই, সমাপিকা একটা, উদ্দেশ্য একটা, তাহলে এটা হচ্ছে একটা সরল বাক্য। সো ভাইয়া আমাদের এই ক্লাসটা এত দূর পর্যন্তই ছিল। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বাক্য রূপান্তর, ইংরেজিতে যেরকম দেখছো ট্রান্সফরমেশন পরীক্ষায় প্রচুর আসে, তোমাদের তো একদম ফিক্সড যে এতগুলো ট্রান্সফরমেশন আসবে। বাংলাতে এরকম ফিক্সড কিছু এমসিকিউ এর জন্য না থাকলেও এটা আসবে, সেটা ধরে রেখে এই ক্লাসটার জন্য প্রস্তুতি নিও। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝো রিচ করো আমাদেরকে, সমাধান দিতে অবশ্যই চেষ্টা করব। তোমাদের জন্য অনেক শুভকামনা জানিয়ে এই ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা এবং হালকেনস্টাইনের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।